ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, আমি আর তোমাকে এই বাড়িতে দেখতে চাই না, তুমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তটিনী বলে, কিন্তু ড্যাডি কেন? সত্যজিৎ মুখার্জি বলে, কারণ আমার মনে হচ্ছে তুমি বাপের বাড়িতে ঘুরতে আসোনি, বরং তুমি এই বাড়িতে এসেছো অন্য এক মিশনে, হয়তোবা তুমি কারোর ওপরে নজর রাখছো। তটিনী বলে, ড্যাডি কার ওপরে নজর রাখছি আমি? সত্যজিৎ মুখার্জি বলে, হয়তো আমার ওপর, কিংবা জিতের ওপর, আর নয়তো বিজিত লাহিড়ির ওপর। তোমার চালচরণ আচরণ আমার ভালো লাগছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সারা জীবনের জন্য চলে যাবে। আর তোমার সন্তানকে বলে দেবে এইবার বড়লোক স্যান্টা আসবে না, তাকে উপহার দেবে না। তটিনী বলে, ড্যাডি আজ তুমি যে কথাগুলো বললে তারপরে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব। আজ থেকে সারা জীবনের জন্য তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। এই বলে তটিনী যেতে চায়। লাট্টু তখন তটিনীর হাত ছেড়ে সত্যজিৎ মুখার্জির সামনে আসে। লাট্টু সত্যজিৎ মুখার্জিকে বলে, স্যান্টা ধনী গরিব হয় না, স্যান্টা আমাদের মতন মানুষ নয়, জানো তো দুষ্টু দাদু, আমি ড্যাডিকে প্রশ্নটা করেছিলাম, ড্যাডি উত্তর দিতে পারেনি, আজ তোমায় বলছি। আচ্ছা কত টাকা হলে রিচ হয় গো? কি হলো, উত্তর দাও তুমি। তুমি বললে আমি ঠিক তত টাকাই আর্ন করব। তটিনী তখন লাট্টুকে বলে, লাট্টু ধনী হওয়ার কোনো প্রয়োজন নেই, ধনী হওয়ার চাইতে ভালো মানুষ হবে। এই বলে তটিনীর লাট্টুর হাত ধরে টানতে টানতে লাট্টুকে ওখান থেকে নিয়ে যায়। তখনই সেখানে আসে ভৌমিকা। ভূমিকা সত্যজিৎ মুখার্জিকে বলে, কোন বাবা যে তার মেয়েকে এইভাবে তাড়াতে পারে, সত্যিই আমার জানা ছিল না। সত্যজিৎ মুখার্জি বলে, কে? তখনই সে দেখতে পায় ভূমিকা দাঁড়িয়ে আছে। সত্যজিৎ মুখার্জি বলে, ভূমিকা তুমি? ভূমিকা বলে, হ্যাঁ আমি, আড়াল থেকে আপনাদের সব কথাই শুনছিলাম, আপনি এইভাবে আপনার মেয়েকে বাড়ি থেকে তাড়ালেন, আর ছোট্ট এই বাচ্চা, সে তো আপনার মুখে জুতো মেরে গেল। সত্যজিৎ মুখার্জি তখন ভূমিকার উপরে চিৎকার করে ওঠে। সত্যজিৎ মুখার্জি বাবিনকে বলে, তুমি ভূমিকাকে এখান থেকে নিয়ে যাও, ওকে সামলাও, আর ওকে বলে দাও আমার সাথে কখনো যেন এ ভাষায় কথা না বলে। বাবিন তখন ভূমিকাকে বলে, সব সময় তুমি এইসব ব্যাপারে কেন কথা বলো? হ্যাঁ, এইসব ব্যাপারে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। ভূমিকা বলে, এটা একটা পরিবার, উনি পরিবারের কর্তা, কিন্তু আমরাও তো পরিবারের কেউ, আমি এ বাড়ির বউ, উনি যেভাবে ওনার মেয়েকে অপমান করলেন, এই বাড়ি থেকে তাড়ালেন, তাতে করে আমি নিজেও অবাক হয়েছি। বাবিন বলে, এইসবের মধ্যে তোমাকে থাকতে হবে না, চলো এখান থেকে চলো। এই বলে বাবিন ভূমিকার হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। তখনই সত্যজিৎ মুখার্জি নিজের মোবাইল বের করে। পিছন থেকে পরশুরাম বলে, তাকে ফোন করছেন কর্ণ চ্যাটার্জিকে। সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়, পিছনে তাকিয়ে বলে, এ তুমি? পরশুরাম তখন সত্যজিৎ মুখার্জিকে বলে, তাকে কল করছিলেন? কর্ণ চ্যাটার্জিকে? আমি আপনাকে বেশ ভালো করেই চিনি, নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জিকেই কল করছিলেন। আমি এই বাড়িতে আসি, অথচ নিজের কোনো ব্যাগ জামা কাপড় কিছুই আনি না, রাতের বেলায় বাড়িতেও থাকি না। কেন বলুন তো? কারণ আমি আপনাকে খুব ভালো করেই জানি। তটিনীকেও বলেছিলাম, তার বাবা ছলনার আশ্রয় নিয়েছে, তার বাবা তার সামনে মুখোশ পড়ে আছে, আর যে কোনো সময় সেই মুখোশটা খসে পড়বে, ঠিক যেমন এখন আপনার মুখোশ খসে পড়েছে। সত্যজিৎ মুখার্জি তখন চিৎকার করে বলে, জামাই ভুলে যেও না আমি তোমার শ্বশুর মশাই। তখনই পরশুরাম বলে, আমি আর কি ভুলে যাব, আপনি তো নিজেই ভুলে গেছেন আপনি আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই ছাড়ুন, আপনি যে একজন বাবা, আপনি তো সেটাই ভুলে গেছেন, নিজের মেয়েকেই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই না? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, তুমি নিজের সীমা লঙ্ঘন করো না, নিজের সীমার মধ্যেই থাকো। পরশুরাম বলে, আমি এখনো আমার সীমা লঙ্ঘন করিনি, কিন্তু যেদিন আমি আমার সীমানা লঙ্ঘন করব সেদিন আপনি বুঝবেন আমি কে। তখনই সত্যজিৎ মুখার্জি পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায়। পরশুরাম ওখান থেকে চলে যায়। তটিনী লাট্টুকে ডাকতে থাকে। তখনই পিছন থেকে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, তুমি জানতে চাইবে না আমি কেন ওদেরকে এই বাড়ি ছেড়ে যেতে বলেছি? এই বলে সত্যজিৎ মুখার্জি পরশুরামের দিকে এগিয়ে আসে। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, কারণ আমার মেয়েকেই আমার অচেনা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওই বাড়িতে এসেছে অন্য কোনো উদ্দেশ্যে, কারোর ওপরে নজর রাখতে। হতে পারে সেটা আমি, জিত কিংবা বিজিত লাহিড়ি। আমার মেয়ে যেভাবে জীবনযাপন করে আসলেও তেমন মানুষ নয়, ওর অন্য একটি রূপ আছে, আমি বাবা হয়ে সেটা বুঝতে পারছি, আর তুমি এত বছর সংসার করো সেটা বুঝতে পারছো না। পরশুরাম বলে, কে বলেছে আপনাকে আমি তটিনীকে বুঝি না? তটিনী আমার গৃহিণী, ও প্রত্যেক দিন আমার জন্য রান্না করে, বাড়িতে ধূপ জ্বালায়, আমার সন্তানদের লালন পালন করে, আর আমি তটিনীকে জানবো না? সত্যজিৎ মুখার্জি বলে, আসলে তুমি যেমনটা ভাবছো তটিনী তেমন নয়, ওর অন্য একটি রূপ আছে, যেই রূপ তুমি জানো না। তখনই পরশুরাম বলে, তটিনীর যেই রূপই থাকুক না কেন, সব রূপেই আমি ওকে চিনি, আমি ওকে জানি। এই বলে পরশুরাম ওখান থেকে চলে যায়, আর সত্যজিৎ মুখার্জি গভীর ভাবনায় ডুবে যায়। সত্যজিৎ মুখার্জি ভাবে, শিবপ্রসাদ কি জানে তটিনীর সম্পর্কে? কতটুকু জানে? ও কি কি জানে? অন্যদিকে দেখানো
দেখানো হয় পরশুরাম বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে এসে দেখতে পায় ঘরে আলো জ্বলছে। পরশুরাম মনে মনে ভাবে, এ কি, ঘরে আলো জ্বলছে, তবে কি আমি যাওয়ার আগে আলো অফ করে যাইনি? পরশুরাম ভাবনায় ডুবে যায়। তখনই সে দেখতে পায় চেয়ারে পিছন ফেরে তটিনী বসে আছে। পরশুরাম বলে, আরে তটিনী, তুমি চলে এসেছো, কখন এলে? এই বলে পরশুরাম তটিনীর কাঁধে হাত রাখে। তখনই তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে। পরশুরাম বলে, আরে আরে কি হয়েছে বলবে তো? এই বলে পরশুরাম তটিনীর মুখ তুলতেই দেখতে পায় সে তটিনী নয়, বরং শীতল। শীতলকে দেখে পরশুরাম অবাক হয়ে বলে, এ কি, তুমি এখানে? শীতল বলে, আমি তোমার গৃহিণী সেজেছি, তোমার এক রাতের গৃহিণী। এই দেখো, তোমার জন্য আমি রান্না করেছি একেবারে সাধারণ পরিবারের রান্না, আলু পোস্ত, ডাল আর ছোট মাছের ঝোল, ঠিক যেমনটা তুমি পছন্দ করো। তুমি বরং একটু টেস্ট করে দেখো আমি কেমন রান্না করেছি। এই বলে শীতল পরশুরামকে খাবার খেতে জোড়াজুড়ি করে। তখনই পরশুরাম শীতলকে ধাক্কা দেয় আর শীতলের হাত থেকে ডালের বাটি পড়ে যায়। শীতল বলে, এটা তুমি কি করলে, খাবার ফেলে দিলে? পরশুরাম বলে, তুমি এখানে কেন এসেছো আর এভাবে কেন সেজেছো? শীতল বলে, তটিনীর শাড়ি পরেছি, তটিনীর টিপ পরেছি, সিঁদুর কৌটা থেকে সিঁদুরও পরেছি, আর এই দেখো শাখাটা খুঁজে পাইনি, তবে পলা পরেছি, কেমন লাগছে আমাকে? তখনই পরশুরাম শীতলের ওপরে চিৎকার করে ওঠে। শীতল বলে, কি হয়েছে, মারবেই? মারো, তুমি যদি আমার গায়ে হাত তোলো তো আমি ভেবে নেব তুমি নিজের অধিকার ফলাচ্ছ, ভালোবাসার অধিকার। পরশুরাম, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি কলেজের সব মেয়ের ক্রাশ ছিলে, আমারও ক্রাশ ছিলে, তুমি কেন আমায় ভালোবাসলে না বলো তো? কি আছে এই তনিনর মধ্যে যেটা আমার মধ্যে নেই? পরশুরাম বেশ রেগে যায়, কিন্তু সে এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। পিকু ফোনের ওপাশ থেকে পা বলতেই শীতল কথা বলে। পিকু বেশ অবাক হয়ে বলে, পা কোথায়? এই বলে পিকু তার মাম্মিকে ডাকতে থাকে। পিকু তার মাম্মিকে বলে, মাম্মি, বাড়িতেই মেয়ে লোকের গলা। তটিনী বলে, কি সব কথা বলছো? এই বলে তটিনী ফোন রিসিভ করতেই ফোনের এপাশ থেকে শীতল বলে, আমি শীতল বলছি, আজ আমি শিবপ্রসাদের কল রিসিভ করেছি, এর আগে অবশ্য কখনো করা হয়নি। তটিনী বলে, মানে? শীতল বলে, মানে আমি প্রতি রাতেই এখানে আসি, আজ যেমন আমি তোমার স্কাই কালার শাড়ি পরেছি লাল ব্লাউজের সাথে, তোমার পলা পরেছি, সিঁদুর পরেছি। তটিনী বলে, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাও তুমি? শীতল বলে, তুমি কে তটিনী, তুমি কি কাজ করো? তটিনী বলে, মানে? তখনই পাশ থেকে শিবপ্রসাদ ফোন কেড়ে নেয়। শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে, তটিনী, আমি তোমার সাথে পরে কথা বলছি। তটিনী বলে, এইসব কি? হ্যাঁ, ও প্রতি রাতেই বাড়িতে আসে? ঠিক আছে, তোমাকে পরে কল করতে হবে না, আমি এক্ষুনি বাড়িতে আসছি। এই বলে তটিনী লাট্টু পিকুকে ডাকতে থাকে। তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে শীতল পরশুরামকে বলে, তোমার সুখের সংসারের হেলথ নাড়িয়ে দিয়েছি, তোমার সুখের সংসার আর সুখের থাকবে না, তোমার সংসার এখন টলবে। তটিনীর মনে সন্দেহের বীজ বুনে দিয়েছি, তোমার সুখের সংসার ধ্বংস হবে। এই বলে শীতল ওখান থেকে বেরিয়ে যায়। তখনই শীতল একজনকে কল করে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামের সুখের সংসার বারুদের স্তূপের ওপরে দাঁড় করিয়ে দিয়েছি, যে কোনো মুহূর্তেই জ্বলবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, আরাধি আইশিকে পাচার করবে, আর সেই ষড়যন্ত্র অনুযায়ী আগে তটিনীকে তারও মুখার্জি বাড়ি ছাড়া করলো, আর তাদের ফাঁদে পা দিল সত্যজিৎ মুখার্জি। একদিন এই সত্যজিৎ মুখার্জি কানতে কানতে পরশুরাম আর তনির সামনে আসবে, ভিক্ষা চাইবে তাদের মেয়েদের জীবন। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।